You are watching Magic Box Entertainment. বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩১তম গল্প মুকুন্দপুরের বিভীষিকা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩১তম গল্প মুকুন্দপুরের বিভীষিকা। জীবনের কিছুটা সময়, নির্দিষ্ট করে বলতে গেলে 1টা বছর আমি কাটিয়েছিলাম হুগলির মুকুন্দপুরে। পেশাগত কারণে নয়, ওখানে আমার এক পিসিমার বাড়ি ছিল। পিসির ছেলে মেয়ে কেউ নেই, এবং পিসে মশাই গত হওয়ার পর বাকি জীবন নিঃসঙ্গভাবেই কাটিয়েছেন। শেষে যখন শয্যাশায়ী হলেন, তখন আমি এক প্রকার নিজের দায়িত্বেই বাকি কটা দিন পিসির দেখাশোনা করব এই মনস্থির করে সেখানে পৌঁছালাম। সেখানে পৌঁছানোর পর প্রথম কয়েকটা দিন পিসির প্রারম্ভিক দেখাশোনা এবং সব কিছু গুছিয়ে উঠতে কেটে গেল। মাসখানেক পর থেকে অভ্যস্ত হয়ে যাওয়ার পর নিজের জন্য অনেকটাই সময় পেলাম। তোরা তো ভালো করেই জানিস, ঘরে বসে সময় কাটানো আমার অসহ্য। তাই আশেপাশে বেরোনো শুরু হলো, এবং স্বাভাবিকভাবেই কয়েকজন বন্ধু বান্ধব জুটল। বলা বাহুল্য, সেই বন্ধুবৃত্তে আমি ছিলাম বয়সে সবচেয়ে প্রবীণ। দিনে দিনে সেই বন্ধুত্ব আরো গাঢ় হতে শুরু করল। অবসর সময় পেলেই একসঙ্গে বসে গল্প গুজব চলত। তাছাড়া যেটা দৈনন্দিন কাজের অংশ হয়ে গেছিল বলা যায়, তা হল সান্ধ্যকালীন তাসের আসর। উদয়ন সংঘ নামে ওখানেই একটা ক্লাবে আমরা 4-5 জন মিলে ব্রিজ খেলতাম। আমি যে সে খেলায় খুব পারদর্শী ছিলাম তা নয়। সময় কেটে যেত, আর সবার সঙ্গে গল্প গুজব হতো বলেই কার্ড হাতে বসে পড়তাম। এরকমই একদিন সন্ধেবেলায় আমি এবং আরো 2 জন ক্লাবের ঘরে মেঝেতে পাতা শতরঞ্চিতে বসে অপেক্ষা করছি চতুর্থ সঙ্গী কখন আসবে, এলেই খেলা শুরু করব। আর সময়টা ছিল বর্ষার শুরু। ওই দিন সকালের দিকে বৃষ্টি হলেও বিকেলে আবহাওয়া অনেকটাই শান্ত ছিল। তবে মাঝে মধ্যেই আকাশে মেঘের গুরু গুরু শব্দ টের পাওয়া যাচ্ছে। এক্ষুনি না হলেও রাতে যে আবার একচোট বৃষ্টি হবে সে বিষয়ে সবাই নিশ্চিত। ক্লাবের ঘরে টাঙানো দেওয়াল ঘড়িটার দিকে বারবার সবাই তাকাচ্ছি। সে সময় এক প্রকার তাস খেলার নেশা হয়েছিল আমাদের। কতক্ষণে শুরু করতে পারবো সেই ভাবনায় সবাই অস্থির। আমাদের মধ্যে বিপুল নামে যে ছিল, সে হঠাৎ বলল, না, আজ আর মনে হচ্ছে বরুণটা আসবে না। ধর ধর ধর,
এমন ফুরফুরে আবহাওয়ায় কয়েক হাত না খেললে সব একবারে মাটি। সবে এটুকু বলেছে, আমিও ওকে সম্মতি জানাতে যাব। এমন সময় ঘরে ঝুলন্ত ইলেকট্রিক বাল্বের আলো কয়েকবার কেঁপে পুরোপুরি বন্ধ হয়ে গেল। গেল হঠাৎ করে লোডশেডিং হওয়ার কারণ টের পেলাম পরক্ষণে। এই একটা ব্যাপারেই বোধহয় সরকারি দপ্তর সবচেয়ে বেশি সচেতন। অন্যান্য সব ক্ষেত্রে পরিস্থিতি বিগড়ে যাওয়ার পর ব্যবস্থা করা হয়, আর এক্ষেত্রে পরিস্থিতির আগেই বিদ্যুৎ দপ্তর খড়গহস্ত হয়ে বসে থাকে। যাক সে কথা, মূল বিষয় হল লোডশেডিং হওয়ার মিনিট খানেকের মধ্যেই বৃষ্টি শুরু হল। ক্লাবের সেই ঘরে তখন ঘুটঘুটে অন্ধকার। আমাদের আসরের তৃতীয় যে সদস্য উপস্থিত ছিল, অর্থাৎ গোবিন্দ, ওকে বললাম টিভির পাশে রাখা মোমবাতিটা জ্বালাতে। অন্ধকারে স্পষ্ট অনুভব করলাম ও উঠে গিয়ে টিভির পাশ থেকে মোমবাতিটা নিয়ে দেশলাইটা বের করে একটা কাঠি বক্সের গায়ে ঠুকল। আর ঠিক সেই সময় ভেজিয়ে রাখা দরজাটায় ঠক ঠক শব্দ হল। আমরা সবাই উৎসাহিত হয়ে উঠলাম, হয়তো আমাদের চতুর্থ সদস্য চলে এসেছে। কিন্তু পরক্ষণেই মনে হলো নিয়মিত সদস্য ক্লাব ঘরে এসে দরজায় টোকা দেবে কেন? সে তো সোজা ঢুকে পড়বে। ততক্ষণে গোবিন্দর জ্বালানো মোমবাতির আলোয় ঘরটা আলোকিত হয়ে উঠেছে। বিপুল উঠে গিয়ে দরজাটা খুলল। বাইরে যে উপস্থিত হয়েছে সে কি বলল বৃষ্টির শব্দে শুনতে পেলাম না। প্রত্যুত্তরে বিপুল বলল, হ্যাঁ, আসুন 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 আসুন। পরক্ষণে ঘরে প্রবেশ করল বেশ অদ্ভুত চেহারার একটি লোক। অবশ্যই আমাদের কারো পরিচিত নয়। লোকটি ছোটখাটো, উচ্চতা খুব বেশি হলে 5 ফুট 2-3 ইঞ্চি হবে। পরনে প্যান্ট শার্ট। লোকটি এতটাই রোগা প্যাটকা যে পোশাক কেমন ঢিলে ঢালা মনে হচ্ছে, তবে বেশ পরিপাটি। মাথার চুলগুলো সযত্নে আঁচড়ানো, চোখে একটা মোটা ফ্রেমের চশমা। ভদ্রলোক ঘরে ঢুকে একবার চারদিকে তাকিয়ে সবকিছু দেখে নিয়ে বললেন, আপনাদের বিরক্ত করলাম। আসলে হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো, আর এই বৃষ্টিতে বাড়ি ফিরতে গেলে পুরোপুরি ভিজে যাব। না না, কোনো অসুবিধা নেই, আসুন আসুন আসুন। তবে এখানে চেয়ার বা টুল তো নেই, আপনাকে কষ্ট করে এই শতরঞ্জিতেই বসতে হবে। অদ্ভুত একটা ক্লান্ত হাসি হেসে ভদ্রলোক বললেন, তাতে কি হয়েছে? আপনারা এখানে প্রতিদিনই আসেন, তাই না? হ্যাঁ, সন্ধেবেলায় কাজকর্ম থাকে না, সবাই মিলে গল্প গুজব হয়। তাছাড়া এই তাসের নেশা একটু আধটু রয়েছে আমাদের, আর সময় কেটে যায়। বিশুদা, অম্লান মনে হচ্ছে আজ পুরোপুরি ম্লান হয়েছে, তার উপরে আবার বৃষ্টি নেমেছে। মনে হয় না আজ আর আসবে। সেরকমই তো মনে হচ্ছে। আপনি তাস খেলেন? একসময় খেলতাম, তবে এখন খেলা ছেড়ে দিয়েছে। আসলে তাসের প্রতিযোগিতা এখন আমার জন্য মূল্যহীন। নিশ্চিতভাবে আমিও জিতব। ওরে বাবা, এ তো ওপেন চ্যালেঞ্জ। না, এ আমার জন্য অভিশাপ। আরে বাবা, সে যাই হোক, পার্টনার যখন পাওয়া গেছে খেলা আর বন্ধ থাকে কেন? আরে চলুন চলুন চলুন, একাত হয়ে যাক। আচ্ছা, আপনার নামটা তো জানা হয়নি। আমি প্রফুল্ল। আমরাও একে একে নিজেদের পরিচয় দিলাম। এবার চলুন তাহলে খেলা যাক। আপনারা বলছেন তাই খেলতে আপত্তি করছি না, কিন্তু প্রথমেই তো আপনাদের বললাম আমার সঙ্গে এই প্রতিযোগিতা অর্থহীন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন খেলা শুরু হোক, পরে দেখা যাবে কোন। গোবিন্দ ভালো করে তাস শাফল করে 4 জনকে দিল। তারপর ডাক শুরু হলো। কিন্তু সেই সময়ে ভদ্রলোক যা বললেন তাতে প্রথমেই খেলা অর্থহীন হয়ে উঠল। আপনার হাতে আছে ক্লাবসের পুরো সেট, টেক্কা, সাহেব, বিবি, গোলাম, তাছাড়াও আরও 4টে কার্ড আছে। আর আপনার হাতে স্পেডের টেক্কা, বিবি।
আমরা প্রত্যেকেই অবাক হয়ে গেলাম। এ কেমনতর জাদু আমরা জানি না। আমরা সবাই এমন দূরত্বে বসে আছি যে একে অন্যের হাত দেখে ফেলা সম্ভব নয়, কিন্তু তাও লোকটি নির্ভুলভাবে প্রত্যেকের হাতে কোন কার্ড রয়েছে বলে দিচ্ছে। তাছাড়া কার্ড পুরনো কিংবা অনেক দিন ধরে খেললে কি কার্ড রয়েছে ধরে ফেলা সম্ভব, কিন্তু এই ভদ্রলোক তো আজ প্রথমবার এখানে এসেছে এবং আমরা যে কার্ডটা নিয়ে বসেছি সেটাও 2 দিন আগে কেনা, একেবারে নতুন বললেই চলে। এই আবার বাড়বো দিন তো সবাই। এই বলে বিপুল সবার কাছ থেকে তাস নিয়ে 3-4 বার শাফল করল, কিন্তু এইবারও লোকটি নির্ভুলভাবে কার হাতে কি কার্ড রয়েছে বলে দিল। আমরা 3 জনেই হতবাক হয়ে গেছি। আপনি এটা করছেন কি করে? আমি নিজে তাস বিষয়ে খুব একটা পণ্ডিত না হলেও অনেক বাঘা বাঘা খেলোয়াড়কে দেখেছি, তারাও এত নিখুঁতভাবে প্রেডিক্ট করতে পারে না। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, অশরীরী বা আত্মায় বিশ্বাস করেন? শুধু বিশ্বাস করি এমনটা নয়, এ বিষয়ে আমার মোটামুটি অভিজ্ঞতা রয়েছে। দেখুন আমিও বিশ্বাস করি, কিন্তু কিন্তু এর সঙ্গে ভূত প্রেতের সম্পর্কটা কি? সবাই যখন বলছে তখন আমিও বলি। দেখুন মশাই, আগে থেকেই বলে রাখছি, আমি ওসব ভূত প্রেত আত্মা ভাত্তা তন্ত্রমন্ত্র এইসবে বিশ্বাস করি। এই যে বুড়ো লোকটাকে দেখছেন, এই লোকটাও মাঝে মধ্যে আমাদের ভুতুরে গল্প টল্প শোনায়, তবে সেসব আমার নিতান্তই দৃষ্টিভ্রম বলে মনে হয়। আমারও তাই মনে হতো, তবে যখন থেকে আমি নিজেই এসবের শিকার হলাম তখন অবিশ্বাসের হিমালয় এক লহমায় ভেঙে পড়ল। তাই এবার বিষয়টা একটু পরিষ্কার করে বলুন তো, মানে আপনার নির্ভুলভাবে কার হাতে কি তাস রয়েছে সেইটা বলে দেওয়ার পিছনে এই ভূত প্রেতের সম্পর্কটা কি? সম্পর্ক আছে। এই ভাই যেমন বলল যে সে কিছুই বিশ্বাস করে না, একসময় আমিও ঠিক এমনটাই ছিলাম। কতবার কতজন কত কথা বলেছে, কোনো কিছুই সত্যি বলে মনে হতো না। আপাত দৃষ্টিতে যদি কেউ সমস্তটা জানে তবে সে বলবে এ তো আশীর্বাদ। আমি চাইলে এই বিষয়টা ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করতে পারি, কিন্তু যখন মন আশঙ্কায় ছটফট করে তখন এসব জাগতিক চিন্তা করার সময় থাকে না। আমি লোকজনকে চমকে দিতে পারি, ঘটে চলা বিষয় নিয়ে বাজি ধরে উপার্জন করতে পারি, আড়ালে থাকা গোপন সত্যকে উদ্ঘাটন করতে পারি, কিন্তু যে শক্তি আমাকে এই অলৌকিক ক্ষমতা দিয়েছে সে শক্তি দিনে দিনে আমাকে কোন পোকার মতো খেয়ে ফেলছে। খুব বেশি দিন যে আমি আর বাঁচবো না সে বিষয়ে আমি নিশ্চিত। আপনি তো একবার ডাক্তার দেখাতে পারতেন। আপনার কি মনে হয় আমি দেখাইনি? না, কিন্তু এর থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? আছে, তবে সে পথ বড় কঠিন। এমনটা হলো কি করে? বছর 2 আগে, তখন ওই ওনার মতো আমার মনে অবিশ্বাসে ভরা। এসব বিষয়কে নিতান্ত বুজরুকি কিংবা মতিভ্রম বলে মনে করে। কয়েকজন বন্ধুর সঙ্গে কেরলের একটা গ্রামে ঘুরতে গেছিলাম। প্রথম কয়েকদিন খুব ভালোই কেটেছিল। বন্ধু বান্ধবের সঙ্গে গেলে যা হয় আর কি, আনন্দ ফুর্তি হই হুল্লোড় এইসব। আমাদের মধ্যে নীলাদ্রি বলে একজন ছিল। সেদিন অদ্ভুত একটা খবর দিল। খবর বলতে ও ওখানকার স্থানীয় লোকেদের কাছে শুনেছে একটা অদ্ভুত বিষয়। গ্রামের পশ্চিম দিকে নাকি একটা গাছ আছে, সেই গাছটাকে এখানে সবাই প্রচণ্ড ভয় পায়। মানুষের ধারণা ওই গাছটাকে কেন্দ্র করে বাস করে কোনো এক অশুভ আত্মা। একসময় নাকি ওই অশুভ আত্মা এই অঞ্চলে আতঙ্ক সৃষ্টি করেছিল। তারপর এক মহাজ্ঞানী সাধু ওই আত্মাকে সেই গাছে বন্দি করে। তখন থেকেই ওখানে অবস্থান তার। কথিত আছে যদি কেউ অমাবস্যার রাতে ওই গাছতলায় রাত কাটায় তবে সেই আত্মা মুক্ত হবে এবং যে রাত কাটাবে তাকে বশ করবে। স্বাভাবিকভাবেই এইসব কথা শুনে আমি উপহাস করলাম। তখন হঠাৎ করেই আমাদের মধ্যে এক বন্ধু আমায় বলল, যদি আমি রাত কাটাতে পারি তবে এই ট্রিপে আমার সব খরচ সেই দেবে। আমিও কোনো দিক না ভেবে রাজি হয়ে গেলাম, কারণ এমন অলৌকিক কথায় তখন আমার মোটেই বিশ্বাস ছিল না। পরদিনই ছিল অমাবস্যা। সন্ধ্যার দিকে বন্ধুদের সঙ্গে এক রাত থাকা যায় তেমন সরঞ্জাম সঙ্গে নিয়ে পৌঁছলাম ওখানে। বন্ধুরা আমাকে পৌঁছে দিয়ে ফিরে গেল। আশেপাশে একটু কার্বলিক অ্যাসিড ছড়িয়ে
একটা মাদুর পেতে আমি বসে রইলাম। সত্যি বলছি, মনে অলৌকিকতা সম্পর্কে বিন্দু মাত্র বিশ্বাস না থাকলেও অমাবস্যা রাতের নিকষ অন্ধকারের মাঝে নির্জন গাছতলায় বসে আমার মনে একটু একটু করে ভয় জন্ম নিচ্ছিল। গাছটা অতি প্রাচীন, তাতে কোনো সন্দেহ নেই। আকার অত্যন্ত বিশাল, অথচ সেই গাছে পাতার সংখ্যা খুবই কম। দেখলে যেন মনে হয় ওর মৃত্যু ঘনিয়ে এসেছে। ঘুমানোর ইচ্ছা ছিল না, কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে চোখ বুজে আসতে লাগলো। তবুও আমি জোর করে সজাগ থাকার চেষ্টা করছিলাম। অন্য কিছু না হলেও সাপ, খোপ ইত্যাদির ভয় তো ছিলই, কিন্তু চুপচাপ এই অন্ধকারে কতক্ষণ না জেগে থাকা যায়। নিজের অজান্তেই একসময় ঘুমিয়ে পড়েছিলাম। রাত তখন 3টে হবে। হঠাৎ আমার শরীরে অনুভব করলাম একটা শীতল স্পর্শ। প্রথমটায় মনে হয়েছিল সাপ। ভয় পেলেও সংযত থাকার চেষ্টা করেছিলাম, যাতে সেটা আক্রমণাত্মক না হয়ে ওঠে। কিন্তু চোখ খুলে বুঝতে পারলাম সেটা সাপ নয়। আমার ঘাড়ের কাছে অন্য কারো একটা মাথা, কেমন কুচকুচে কালো, তার চামড়া যেন পুড়ে গেছে। তার শীতল নিঃশ্বাস আমার গায়ে এসে পড়ছে। শরীর কেঁপে উঠল আমার। নিজের বিশ্বাস অবিশ্বাসের ধারণা নিয়ে ভাববার মতো পরিস্থিতি আমার তখন ছিল না। সম্পূর্ণ অবয়বটা দেখার জন্য খুব ধীরে ধীরে আমি নিজের মাথাটা সেদিকে করালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। অথচ আমার শরীরে সেই শীতল স্পর্শ স্পষ্ট অনুভব করছি। হঠাৎ করে শরীরের ভিতর কেমন কেঁপে উঠল। মনে হলো আমার নিজের শরীরের ভিতরে অন্য একটা শরীর ঢুকে পড়েছে। তার উপস্থিতি বরফের মতো শীতল। আমার ভাবনাগুলো ক্রমাগত শিথিল হয়ে এলো। জীবনের অন্য সকল ভাবনা মুছে গেল এক সময়। আর তখনই হঠাৎ করে মনে হলো আমার বন্ধ চোখের পাতার উপাসে তীব্র আলো এসে পড়েছে। চোখ মেললাম, দেখলাম সকাল হয়ে গেছে। আকাশে উজ্জ্বল সূর্যের আগমন হয়েছে। মনে হলো ওইসব অদ্ভুত ঘটনাগুলো আমি স্বপ্নে দেখেছিলাম। সবকিছু গুছিয়ে ফিরে এলাম। বন্ধুরা সবাই আমাকে সুস্থ অবস্থায় ফিরতে দেখে খুব খুশি হলো। ফিরে আমি স্নান করার জন্য বাথরুমে ঢুকলাম। জানি না কেন আমার শরীরে কেমন একটা অস্বস্তি হচ্ছে, তবে কোনো অসুস্থতার অস্বস্তি নয়, অদ্ভুত একটা অনুভূতি, বলে বোঝানো যাবে না। বাথরুমের দরজাটা বন্ধ করা স্তক মনে হতে লাগলো ওই বদ্ধ জায়গায় আমি ছাড়াও কেউ একজন রয়েছে, কিন্তু তার কোনো বাস্তব প্রমাণ নেই। শাওয়ার চালিয়ে স্নান সারতে সারতে হঠাৎ আমার চোখ গিয়ে পড়ল দেওয়ালে লাগানো বড় আয়নাটার দিকে। আয়না বাষ্প জমে আবছা হয়ে গেছে, তবু সেই খোলাটি প্রতিবিম্বে আমি দেখলাম আমার ঘাড়ের উপরে কেউ একজন চেপে রয়েছে, যার মুখটা অদ্ভুত কালো কুচকুচে, যেন আগুনে ঝলসানো। মিটি মিটি জুলজুলে চোখে তার প্রতিচ্ছবি তাকিয়ে আছে আমার দিকে। আমি সাহস করে হাত দিয়ে আয়নার উপরে জমে থাকা বাষ্প মুছলাম, কিন্তু যখন স্পষ্ট হয়ে উঠল প্রতিফলন, তখন কাউকেই দেখতে পেলাম না। তাড়াতাড়ি স্নান সেরে গা মুছে বেরিয়ে এলাম। এসব কোনো কথাই বন্ধুদের বললাম না। সারাদিন খুব বেশি কথাও বললাম না। অথচ আমি যে বলতে চাইছি না এমন নয়, আসলে বলতে পারছি না। ঝড়ঝঞ্ঝার আগে আবহাওয়া যেমন গুমোট হয়ে থাকে, আমিও ঠিক তেমন হয়েই আছি। কি হয়েছে, কি হচ্ছে এবং কি হবে তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা তখন আমার ছিল না। শরীর মনে যে অস্বস্তি ছিল তা ধীরে ধীরে কেটে গেল। কয়েকদিন পরে সবাই ফিরে এলাম। ফিরে আসার পরেও 2-1 দিন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তারপর থেকেই অন্য এক পরিস্থিতি তৈরি হলো। কোনো কারণে চোখ বন্ধ করলেই অদ্ভুত সব দৃশ্য দেখতে লাগলাম। সব কাজই করি, কিন্তু কোনো কিছুর সঙ্গেই একাত্ম হতে পারি না। কেমন একটা ছাড়া ছাড়া ভাব মনে। রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ি, তখন চোখ বন্ধ অবস্থায় পরপর বিভিন্ন ঘটনা দেখতে পাই। আমার মনে হচ্ছিল আমি কোনো কারণে মানসিক রোগে আক্রান্ত হয়েছি, তাই একজন ভালো ডাক্তারের কাছে যাই। ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছিলেন, কিন্তু সেসব খেয়েও কোনো লাভ হয়নি। যেন ওষুধের কোনো প্রতিক্রিয়াই নেই আমার উপরে। তারপর একদিন দুপুরের দিকে একটা ঘটনা ঘটল। সেদিন রোববার খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছি। চোখ বন্ধ করতেই হঠাৎ চোখে ভেসে উঠল একটা দৃশ্য। আমার সেই বন্ধু দীপঙ্কর বাইক নিয়ে যাচ্ছে, মাথায় হেলমেট নেই।
একটা 3 রাস্তার মোড়ের সামনে ডান দিকের রাস্তা ধরে দুর্বার গতিতে ছুটে আসছে একটা লরি। দীপঙ্কর দেখতে পেল সেটা, গাড়ির গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না। সজোরে সেই লরিটা এসে ধাক্কা দিল দীপঙ্করকে। ছিটকে পড়ল দীপঙ্কর। ওর মাথা থেকে রক্ত গড়িয়ে ছড়িয়ে পড়ল পিচ বাঁধানো রাস্তার উপরে। এমন উদ্ভট দৃশ্য দেখে অস্বস্তিতে আমি উঠে বসলাম। আর ঠিক তখনই আমার মোবাইলটা বেজে উঠল। ফোনে খবর পেলাম কিছুক্ষণ আগে আমার বন্ধু দীপঙ্কর গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। যদিও তখনও মনে হচ্ছিল বিষয়টা কাকতালীয়, কিন্তু হতভম্ব হয়ে গিয়েছিলাম খবরটা পেয়ে। ছুটতে ছুটে গেলাম ওর বাড়িতে। কান্নামুখর পরিবেশে আমার বন্ধু দীপঙ্কর নিশ্চিন্তে শুয়ে আছে নামাবলী গায়ে দিয়ে। মনটা আমার হু হু করে উঠল। এরপর থেকে বিভিন্ন ঘটনা আর আমার বন্ধ চোখে দেখা দৃশ্যগুলো মিলিয়ে অনুভব করলাম এর মধ্যে যোগাযোগ কোথায়। আমার আশেপাশে যা যা ঘটে সে সবই আমি দেখতে পাই চোখ বন্ধ অবস্থায়। জেনে যাই অনেক দূরে ঘটে যাওয়া অজানা ঘটনা। দিনে দিনে বিষয়টা আমাকে আবিষ্ট করে ফেলছিল, যেন একরকম নেশা তৈরি হয়েছিল। আমি বারবার চোখ বন্ধ করে দেখার চেষ্টা করতাম আমার অবর্তমানে কোথায় কি ঘটছে। আর এর পরিণতি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। আপনারা এটা অনুভব করতে পারবেন না। আসলে যে মানুষগুলোকে আমরা বিশ্বাস করি সেই মানুষগুলো আমাদের পিছনে, আমাদের আড়ালে সম্পূর্ণ বদলে যায়। যে মানুষটা মনে হয় আমায় খুব ভালোবাসে, আমার আড়ালে সে আমারই বদনাম করে। কি অদ্ভুত, কি অদ্ভুত। দিনে দিনে আমি বিষণ্ণ হয়ে পড়লাম। বুঝলাম মায়ার বন্ধন সব মিথ্যে। আর এই বিশ্বাস আমার মনে প্রবল হলো যে আমার ভিতর অন্য কেউ বাস করে। বাইরের জগতের সঙ্গে বন্ধুত্ব কমে এলো। শুরু হলো আমার ভিতরে যে বাসা বেঁধেছে তার সঙ্গে বন্ধুত্ব। প্রথম দিকে এই বিষয়টাও আমার ভালো বলেই মনে হয়েছিল, কিন্তু দিনে দিনে বুঝতে পারলাম আমার শরীর শুকিয়ে যাচ্ছে, জীবনের শক্তি ক্ষীণ হয়ে আসছে। সে যতদিন আমার শরীরে থাকবে একটু একটু করে ঘুণ পোকার মতো ফাঁপা করে ফেলবে আমাকে। আরে আপনাদের কার হাতে কোন কার্ড রয়েছে এটা জানা আমার কাছে তুচ্ছ ব্যাপার। ক্ষণিকের জন্য চোখ বন্ধ করলেই আমি স্পষ্ট সব দেখতে পাই। আচ্ছা, ফলাফল কি হবে সেটা আন্দাজ করতে পারেন? মানে সেটা যদি করতে পারেন তাহলে তো অনেক কিছুই করা যায়। না, আমি শুধুমাত্র সেটাই দেখতে পাই যা ঘটে গেছে, যা ঘটবে অর্থাৎ ভবিষ্যৎ আমি দেখতে পাই না। আপনার বলা কথাগুলো মন দিয়ে শুনলাম, তবে আমার দৃঢ় বিশ্বাস যে আপনার কোনো সিরিয়াস মেন্টাল ডিজিজ হয়েছে। একটা ভালো ডাক্তার দেখান, আশা করি আপনি সুস্থ হয়ে উঠবেন। আপনার কথাগুলো শুনলেই না আমার নিজের অতীত দিনের কথা মনে পড়ে, নিজের প্রতিচ্ছবি আপনার মধ্যে দেখতে পাই। রাত অনেকটাই হয়েছে, আর তাছাড়াও বৃষ্টিটাও ধরেছে। এক কাজ করুন আপনারা, আমার বাড়ি খুব বেশি দূরে নয়, আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যায় আপনারা সবাই মিলে আসুন আমার বাড়িতে। নিজের পার্স থেকে এক টুকরো কাগজ বের করলেন ভদ্রলোক। আপনাদের কাছে একটা কলম হবে? বিপুল, টিভির পাশে দেখো, হয়তো একটা কলম রয়েছে। বিপুল কলমখানা এনে ভদ্রলোকের হাতে দিল। ভদ্রলোক টুকরো কাগজটায় নিজের ঠিকানা লিখে সেটা আমার হাতে দিলেন। আসুন সবাই মিলে, আর অনেক কেউ জানতে পারবেন। তাছাড়া ওনার মনের সংশয় আশা করি দূর হয়ে যাবে। এই বলে ভদ্রলোক ক্লাব ঘর থেকে বেরিয়ে গেলেন। গোবিন্দ বলল, লোকটা নির্ঘাত বদ্ধ উন্মাদ। আমার কিন্তু তা মনে হলো না। না না, দেখ, শুধুমাত্র কিন্তু মুখের কথা নয়, নির্ভুলভাবে কার্ডটা কি করে বলে দিচ্ছে লোকটা। নিশ্চয়ই নিশ্চয়ই কিছু না কিছু আছে ভিতরে। তাহলে সবাই কি আগামীকাল সন্ধ্যায় যেতে রাজি? দেখো, আমি তো অবশ্যই যেতে চাই। বিষয়টা সত্যিই কিন্তু আকর্ষণীয়। গোবিন্দ, গোবিন্দ, যাবি তো? এর মধ্যে যে কি আকর্ষণ তুই খুঁজে পাচ্ছিস আমি জানি না ভাই, তবে মিছিল যেদিকে যাচ্ছে সেদিকে যাওয়াই ভালো। চল গিয়ে দেখি আবার কি ম্যাজিক দেখানো উনি। মানে কি বলতে চাইছিস? এটা এটা একটা ম্যাজিকও হতে পারে, তাই তো? না, বলছি না যে এটা একটা ম্যাজিক, আবার সেই সম্ভাবনাটা একেবারে উড়িয়েও দেওয়া যায় না, তাই না? এরকম আরও বিভিন্ন কথাবার্তা বলতে বলতে আমরা সবাই ক্লাব ঘর বন্ধ করে বেরিয়ে পড়লাম। বৃষ্টি ভেজা রাতে হাঁটতে হাঁটতে পৌঁছালাম নিজেদের গন্তব্যে।
পরদিন সন্ধ্যার দিকে নির্দিষ্ট সময়ে আমরা উপস্থিত হলাম ক্লাবের সামনে। আমরা সবাই বলতে বিপুল, গোবিন্দ এবং আমি। তারপর তিনজনে মিলে চললাম লোকটির দিয়ে যাওয়া ঠিকানায়। আমি তো কয়েকদিন হলো এই চত্বরে এসেছি, এমনকি গোবিন্দ বা বিপুলও এই দিকে খুব একটা যাতায়াত করে না। এমনকি ওরা বলল এই রাস্তায় ওরা কখনো আসেনি। পৌঁছে দেখি জায়গাটা বেশ নিরিবিলি, বেশ অনেক গাছপালা রয়েছে আশেপাশে। সন্ধ্যার অন্ধকারে সে জায়গাটা বেশ ভয়ঙ্কর বলে মনে হলো আমার। জায়গাটা এতটাই নির্জন, আসার পথে একটা মানুষও চোখে পড়ল না। বাড়িটাও একটু কেমন যেন, একটা ভিলা ধরনের বাড়ি, একেবারে রাস্তার ধার ঘেঁষে রয়েছে সেটা। ভিতরে কেউ আছে কি না বাইরে থেকে বোঝা সম্ভব নয়, তবে ঠিকানা যা দিয়েছে সেই অনুযায়ী এটাই সেই জায়গা। সেই ভরসায় সামনের দরজায় টোকা দিলাম। এক মুহূর্ত পরে শব্দ করে কাঠের দরজাটা খুলে গেল। ভিতরে চোখে পড়ল একটা মোমবাতি জ্বলছে, আর আমাদের সামনে যে লোকটি এসে দাঁড়িয়েছে তার মুখ অন্ধকারে ভালো করে দেখা না গেলেও বুঝতে পারলাম গত সন্ধ্যায় যাকে দেখেছি সেই। বেশ রহস্যময় গলায় ভদ্রলোক বললেন, আসুন। আমরা তিনজনে ঘরে ঢুকলাম। মোমবাতির কম্পমান আলোয় ঘরটা পুরোপুরি দেখা যাচ্ছে। অযত্ন এবং অব্যবহারের ছাপ স্পষ্ট। বাড়িতে আর কেউ নেই? না। ঘরের মাঝে একটা ছোট্ট টেবিল, তার উপরেই মোমবাতিটা জ্বলছে। তার পাশে চারটে কাঠের চেয়ার রাখা। সেগুলো দেখিয়ে ভদ্রলোক আমাদের বসতে বললেন। বসলাম। আমার মনে কেন জানি না অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। অজানা আশঙ্কায় ভরে উঠছিল হৃদয়। আর একটা অদ্ভুত গন্ধ রয়েছে ঘরে। সুগন্ধ বা দুর্গন্ধ কোনোটাই নয়, বরং বলা যায় ঝিম ধরানো অদ্ভুত গন্ধ। চা চলবে আপনাদের? হ্যাঁ, আমরা যে দরজা দিয়ে প্রবেশ করেছি তার উল্টো দিকে একটা দরজার দিকে ভদ্রলোক চলে গেলেন। বিপুল ফিস ফিস করে বলল, ঘরটা কেমন যেন, তাই না? আমার কিন্তু মনে হচ্ছে লোকটা বুঝলো এই বাড়িতে ওই লোকটা থাকে না। আমাদের অবাক করতেই এখানে কোনো একটা ব্যবস্থা করেছে। তবে আমি দেখতে চাই ও কি করতে পারে। ফিস ফিস করে আমাদের কথা চলার মধ্যেই ভদ্রলোক একটা ট্রের উপরে চায়ের পেয়ালা সাজিয়ে ফিরে এলেন। আমরা প্রত্যেকে গরম চায়ের পেয়ালা হাতে তুলে নিলাম। আপনার বাড়িটা একটু কেমন যেন। ভদ্রলোক এই কথার কোনো উত্তর না দিয়ে মৃদু হাসলেন। এবার বলুন। আলাদা করে কিছু বলার নেই, যা বলার সবই আমি গতকাল আপনাদের বলেছি। আজ আপনাদের আমি কিছু দেখাতে চাই। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কি বল? আচ্ছা, কোনো বিপদ আপদের সম্ভাবনা নেই তো? সরাসরি কোনো বিপদের সম্ভাবনা নেই, তবে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। নিশ্চিন্ত মনে পথ চলতে চলতেও মানুষের দুর্ঘটনা ঘটে। দেখুন, এইসব বললে তো আবার ভয় বেড়ে যায়। না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা চা শেষ করুন, তারপরে যা হওয়ার হবে। আমি চুপচাপ লোকটাকে পর্যবেক্ষণ করছি। গতকালের তুলনায় আজ লোকটাকে আরো বেশি রুগ্ন মনে হচ্ছে। কি যেন একটা অস্বাভাবিকতা রয়েছে তার চেহারায়, ঠিক বুঝে উঠতে পারছি না। সত্যি কথা বলতে সেই মুহূর্তে আমার মনে
একটু একটু করে আশঙ্কা জমা হচ্ছিল। কি হতে চলেছে সে বিষয়ে বিন্দুমাত্র আন্দাজ করতে পারছিলাম না। আর এ কথাও সত্যি, আগে যদি আন্দাজ করতে পারতাম তাহলে হয়তো সেদিন ওখানে যাওয়ার উৎসাহ আমি দেখাতাম না এবং অন্যদেরও নিরস্ত করতাম। যাই হোক, আমরা চা শেষ করলাম। ভদ্রলোক পেয়ালাগুলো ভিতরে রেখে এলেন। তারপর নিজের আসনে বসে বললেন, এখন আমাদের প্রত্যেককে একটা কাজ করতে হবে। একদম শান্ত হয়ে সবাই মোমবাতির দিকে তাকাবেন। বাইরের সব ভাবনাকে দূর করতে হবে। এই মুহূর্ত, এই সন্ধ্যা, এই ঘর, এখানেই যেন সীমাবদ্ধ থাকে সব ভাবনা। সবাই তৈরি? আমরা সবাই সম্মতি জানালাম। বেশ, সবাই শুরু করুন। আমরা সবাই একদম চুপ করে গেলাম। শুধুমাত্র শ্বাস প্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ সেই মুহূর্তে কানে আসছিল না। চারজনেই তাকিয়ে আছি মোমবাতির শিখার দিকে। কতক্ষণ হবে? খুব বেশি হলে মিনিট খানেক। হঠাৎ করে সারা ঘর ধোঁয়ায় ভরে উঠল। খুব গাঢ় নয়, কোন জঙ্গল থেকে ভেসে এলো শিয়ালের ডাক। দেওয়ালে টাঙানো ঘড়িটার সেকেন্ডের কাঁটার মৃদু শব্দ স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। কেমন একটা ঘোরাচ্ছন্ন অবস্থা হয়েছে আমার। আন্দাজ করতে পারি বাকিদেরও অবস্থা একই রকম। হঠাৎ চমকে দিয়ে প্রচণ্ড একটা বজ্রপাতের শব্দ কানে এলো। মনে হলো ওটা এসে আঘাত করেছে এই বাড়ির উপরেই। আর ঠিক সেই সময় আমার চোখ মোমবাতি থেকে সরে পৌঁছালো ওই লোকটির দিকে। পাতলা ধোঁয়ার আস্তরণের ওপাশে দেখতে পেলাম লোকটির অবয়ব ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। বদলে যাচ্ছে তার মুখাবয়ব, তার চোখ, নাক, ঠোঁট, কান। বদলে যাচ্ছে তার শরীর। তার শরীরের রং হয়ে উঠছে কালো, ঝলসানো, যেন আগুনে পুড়ে গেছে সেই রকম। মুহূর্তের মধ্যে সম্পূর্ণ মানুষটা পরিবর্তিত হয়ে গেল। এখন সামনে যে বসে রয়েছে তার বর্ণনা ঠিক ওই লোকটি যে অশুভ শক্তির বর্ণনা করেছিল সেই রকম। তবে তার চোখ দুটো বোজা। কয়েক মুহূর্ত পরেই চোখ দুটো খুলল। সে চোখে কোনো মনি নেই। আগুনের ভাটার মতো চোখ দুখানা জ্বলছে। এরপর হঠাৎ করেই যা ঘটল তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বিভৎস অবয়বটা চেয়ার থেকে এক লাফে ঝাঁপিয়ে পড়ল গোবিন্দর উপর। তার কাঁধের উপরে চেপে বসল। আমাদের তখন কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। গোবিন্দ ছটফট করছে আর ওটাকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। ততক্ষণে আমার চোখ গিয়ে পড়েছে চেয়ারের দিকে। চেয়ারের উপরে ঢলে পড়ে আছে একটি মানুষের শরীর। তবে এ কথা আন্দাজ করা কঠিন নয়, সেই শরীরে প্রাণের কোনো লক্ষণ নেই এবং বেশ অনেক দিন আগে যে তার মৃত্যু হয়েছে তাও তার শুকনো শরীরটা দেখে স্পষ্ট বোঝা যায়। চোখে চশমার ফ্রেমটা দেখে আন্দাজ করলাম শরীরটা সেই ভদ্রলোকের
যার সঙ্গে আমরা গত সন্ধ্যায় কথা বলেছি। এদিকে সেই অদ্ভুত অবয়বটা গোবিন্দর উপরে বসে থাকতে থাকতে হঠাৎ করেই কালো ধোঁয়ায় রূপান্তরিত হল, আর পরক্ষণেই গোবিন্দর শরীরের সঙ্গে মিশে গেল। ভয়ানক আশঙ্কা আমার শরীর জুড়ে অগণিত সূঁচের মতো বয়ে চলেছে তখন। তবে এরপরে আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে আমি গোবিন্দকে একটা ধাক্কা দিয়ে বললাম, গোবিন্দ চলো। এক প্রকার ছুটতে ছুটতে আমরা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। অন্ধকারে প্রাণ হাতে করে ছুটতে লাগলাম লোকালয়ের দিকে। পরদিন সন্ধ্যায় গোবিন্দ ক্লাবের দিকে এলো না। খোঁজ নিয়ে জানা গেল ওখান থেকে গত রাতে ফিরে ওর প্রচণ্ড জ্বর আসে। পঞ্চম দিনের মাথায় ও ক্লাবের দিকে এলো, কিন্তু ওকে দেখে আমার ঠিক ভালো লাগলো না। কেমন যেন অসুস্থ রুগ্ন ভাব, কথাবার্তা কম বলছে, মাঝে মাঝেই চোখ বন্ধ করে রাখছে, ডাকলে চমকে উঠছে। এভাবে বেশ কয়েকদিন কাটল। আমি আর বিপুল একদিন পরামর্শ করে দিনের বেলায় ওই বাড়িটার দিকে গেলাম। একটু খোঁজ খবর নেওয়া দরকার, ব্যাপারটা সুবিধার ঠেকছে না। কিন্তু সেখানে পৌঁছে রীতিমতো চমকে উঠলাম। সেদিন যে বাড়িতে ঢুকেছি সেই বাড়িটার অবস্থা জরাজীর্ণ ছিল ঠিকই, কিন্তু মনে হয়েছিল মানুষের যাতায়াত আছে সেখানে। কিন্তু এই কদিনের মধ্যে দেখি গোটা বাড়িটাকে লতাপাতা একেবারে ছেয়ে ফেলেছে। গত কয়েক বছরে সেখানে কেউ প্রবেশ করেছে বলে মনে হলো না। ফিরে এলাম সেখান থেকে। ফেরার পথে প্রথমে একটা চায়ের দোকান পড়ে, আর সেখানেই ওই বাড়ির সম্পর্কে লোকজনকে জিজ্ঞাসা করলাম। তারা সেভাবে কেউ কিছুই বলতে পারল না। শেষে একজন বয়স্ক লোক নিজে থেকেই যে কথা বলল তা হলো ওই বাড়িটি প্রায় 5 বছর ধরে ফাঁকা পড়ে আছে। ওখানে আগে একটি লোক থাকত, তারপরে তার কি হয়েছে কেউ জানে না। আমরা ফিরে এলাম। পরিস্থিতির দিনে দিনে অবনতি হচ্ছে দেখে এক প্রকার জোর করেই গোবিন্দকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। কোনো ফল হয়নি। এভাবেই চলতে চলতে একদিন হঠাৎ করে পিসি খুব অসুস্থ হয়ে পড়ল। হসপিটালে নিয়ে যাওয়া তো দূরের কথা, ডাক্তার ডাকার সময়টুকুও পাওয়া গেল না। ইহজগতের মায়া ত্যাগ করে পিসি চলে গেলেন। বছরখানেক ওখানে পড়েছিলাম, এবার অন্য কোথাও যাওয়া দরকার। পিসির জন্য এসেছিলাম, পিসিও এখন নেই, অতএব ফিরে যাওয়াই উচিত সাব্যস্ত করে একদিন ব্যাগপত্র গুছিয়ে চলে এলাম নিজের বাড়িতে। ঘটনাটা আমাকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত করেছিল। লোকটি কি আদৌ জীবিত ছিল? সেদিন ক্লাবে যে লোকটি এসে পৌঁছেছিল সে আসলে কে? তাহলে কি সেই অশুভ শক্তি এখন গোবিন্দর শরীরে বাসা বেঁধেছে? এমন হাজারো প্রশ্ন মাথায় পাক খেত আমার। মাঝে মধ্যে খোঁজ খবর নিতাম ওরা কেমন আছে, গোবিন্দর কি অবস্থা। তাছাড়া দূরত্বের জন্য মায়া দিন দিন কমে আসছিল। একদিন দুপুরে হঠাৎ বিপুলের ফোন এলো।
বিষ্ণুদা, বিষ্ণুদা, আমাদের গোবিন্দ গোবিন্দ আর নেই। বড় আঘাত পেলাম মনে। একটা বছর ওদের সঙ্গে সময় কাটিয়েছি, কত স্মৃতি জড়িয়ে আছে, অথচ যে এসব অলৌকিকতায় বিশ্বাস করত না সেই অসময়ে চলে গেল অশুভ শক্তির ছোবলে। যাক, এসব ভাবলে মন বিষণ্ণ হয়ে আসে। রাত তো ভালোই হয়েছে, মেঘের যা পরিস্থিতি দেখছি তাতে রাতে আবার বৃষ্টি হতে পারে। চল উঠে পড়ি। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩১তম গল্প মুকুন্দপুরের বিভীষিকা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন পিকন, সান্ধ্যদ্বীপ, সৌরভ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।